দেশের ইতিহাসে নজির গড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পদে থেকে প্রথমবার কেউ হাজির হন দেশের শীর্ষ আদালতে। সেখানে সওয়াল করেন তেরে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বাংলার মানুষের হয়রানি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তার কোনো কথায় বাধা দেননি বিচারপতিরা। প্রায় 5 মিনিট সময় ধরে দেশের প্রধান বিচারপতির সামনে কমিশনের একের পর এক তুঘলকি সিদ্ধান্তের কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইসবের যখন সাক্ষী থাকলো গোটা দেশ, ঠিক তখনই শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সওয়াল নিয়েই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকাকালীনই রাজধানীতে বসে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হন বিজেপির শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা। तृणमूल कांग्रेस का एजेंडा एकदम साफ है कि पश्चिम बंगाल की वोटर लिस्ट में बांग्लादेशी घुसपैठिया रहे, रोहिंग्या रहे, जो इस पृथ्वी का माया त्याग करके ऊपर चले गए वो भी रहे, जो फेक वोटर्स है खाली जमीन पे उसका भी नाम वोटर लिस्ट में रहे। कैसे ये चल सकता है? इसलिए मुख्यमंत्री ममता बनर्जी एक सुप्रीम कोर्ट पे पहुंच गए। इसका कारण सिर्फ एसआईआर नहीं है। कलकत्ता के आनंदपुर में एक भयानक अग्निकांड हो गया, 25 लोग मारे गए और अभी भी 30 लोग लापता है। एक बार के लिए सिर्फ 10 किलोमीटर की दूरी पर उस जगह वो पहुंच नहीं पाए और 1500 किलोमीटर उन्होंने ऊपर से कर पहुंच गए। यहाँ एसआईआर लेकर हल्ला करने का कारण एक ही है, ममता जी जान रहे हैं जो डेज आर नंबर्ड, तृणमूल एक्सेप्टेड, टेस्टेड एंड नाउ बीइंग रिजेक्टेड। पश्चिम बंगाल की जनता भी ठान लिया है किसी भी हालत से वे सरकार को पश्चिम बंगाल में चलने नहीं देंगे। लेकिन ममता बनर्जी का शो पूरी तरीके से फ्लॉप हुआ। मैं पिछले दिन भी बोला था कि बंगाल में एक बहुत बड़ा सुपरस्टार हम मानते हैं उत्तम कुमार को, तो उनकी एक ही हिंदी फिल्म रही, छोटी सी मुलाकात। सारी जिंदगी बाकी बांग्ला फिल्म ही किया उन्होंने, तो वो फिल्म फ्लॉप रही किसी कारणवश। तो दीदी का भी एक छोटी सी मुलाकात दिल्ली आके फ्लॉप ही रहेगी और अभी तक फ्लॉप ही रहा। এগুলো সব গিমিক। সুপ্রিম কোর্ট ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। তার অভিযোগ আদালতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি আসলে নাটক ছাড়া আর কিছুই নয়। না না, এগুলো তো গিমিক। ভারতবর্ষের আদালত সবার জন্যই খোলা আছে। এখন উনি যদি নিজে আবেদনকারী হয়ে থাকেন তাহলে তার হয়ে নিজে সওয়াল করতে পারেন, অন্য কোনো আবেদনকারী হয়ে সওয়াল করতে পারেন না। উনি নিশ্চয়ই নিজে একটা আবেদন করেছেন, যা আমরা দেখেছি তার সওয়াল করছেন। এখন উনি যা সওয়াল করছেন এগুলো কিছুই তোর থেকে নাকি এটা মানুষকে আশ্বস্ত করা বা দেখা। আসলে হচ্ছে যে মানুষ বুঝতে পারছেন যে আজকে তাদের এই হয়রানির জন্য দায়ী হচ্ছেন উনি। তার কারণ ভোটার লিস্টটাকে আপডেট করা একটা সাধারণ কাজ, কিন্তু এবছর অনুপ্রবেশের তত্ত্ব ঘুসপেটিয়া অমিত শাহ সেটাকে সামনে রেখে একটা আতঙ্ক তৈরি করেছেন। এবং এই অনুপ্রবেশের যে তত্ত্ব, এটা তিনি চিরকালই বিজেপি সহায়ক শক্তি, আজও তখনও ছিলেন। মনে থাকতে পারে আপনাদের 2003 সালে পার্লামেন্টে তিনি দাঁড়িয়ে হইচই করে অসভ্যতা করে বললেন যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশে ভরে গেছে। এখন তিনি যে বিষ বৃক্ষটা রোপণ করেছেন তার ফলটা তো এখন দেখা যাচ্ছে। এখন এদিকে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলছেন সবটুকুই লোক দেখানো কারবার। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন যা করছে সেটা যে ভয়ঙ্কর, বিপজ্জনক, প্রথম থেকে আমরা তা বলে আসছি। দুর্ভাগ্যক্রমে নভেম্বর মাস থেকে মুখ্যমন্ত্রীর যে ভূমিকা নেওয়া উচিত ছিল উনি সেটা নেননি। উনি আজকে হাজির হচ্ছেন যে কেসে, এটা যে মুস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেসটা চলছে। এই কেসে যেমন অন্য অনেকে পার্টি হয়েছেন তেমন উনি শেষমেশ গিয়ে পার্টি হলেন। তো উনি এতদিন করেননি কেন? 3 মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, উনি তো এক্সিকিউটিভ হেড। কেন সরকারের পক্ষ থেকে মামলাটা করলেন না, যেমন কেরালা করেছে, যেমন তামিলনাড়ু করে? আচ্ছা, উনি তো বাস্তবে লেজিসলেচারের হেড, উনি কেন সেই বিবেচনায় বিধানসভাটিকে আলোচনা করে একটা সর্বসম্মত বা ডিভাইডেড যাই হোক না কেন রেজলিউশন, তখন ওনার এসে মনে পড়েছে উনি এক্সিকিউটিভ হেড হিসেবে ফেল। অতএব এখন একটা কালো পোশাক পরে এটাকে একটু লোক দেখানো কারবার। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলছেন সরকার থাকবে না, কিছু তো একটা করতে হবে, তাই প্র্যাকটিস করছেন। আমার মনে হয় ইলেকশনের পরে
ওনাকে ওই কাজই করতে হবে, সেটাই প্র্যাকটিস শুরু করুন। দিল্লিতে অনেকবার গেছেন উনি। তো আমাদের বাংলায় একটা কথা আছে, যখন সময় চলে আসে শিয়াল নাকি শহরের দিকে ছোটে, তো সময় এসে গেছে। কিছুই করেন ওনার জীবনে, দেখুন না, কবি, সাহিত্যিক, দার্শনিক, গায়ক, নর্তক সবই আছেন উনি। উনি ওটা দেখে নিচ্ছেন, আর উনি হয়তো ধরেই নিয়েছেন যে এপ্রিলের পরে সরকার থাকবে না, তখন কিছু তো করতে হবে। কল্যাণ ব্যানার্জি আর দুজন মিলে ফাইল নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন। শ্রমিক সুকান্ত দিলীপের পর বাদ যাননি শুভেন্দু অধিকারীও। বুধবার দুপুরে সাংবাদিক বৈঠক করে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ সারাতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উনি বা উনারা প্রথম দিন থেকে দুটো কাজ করার জন্যই এই মরিয়া চেষ্টা করছেন। একটা হচ্ছে এসআইআর কে ভণ্ডুল করা, 2 বছরের কাজ 2 মাসে কেন, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে উনি চান 2024 সালে মৃতযুক্ত, ফেক যুক্ত, ট্রিপল ডবল এন্ট্রি যুক্ত এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা যুক্ত ভোটার তালিকায় নির্বাচন হোক। খুব ভালো জায়গায় ফেঁসেছেন মুখ্যমন্ত্রী। খুব যথাযথভাবে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি কম্পিটেন্ট অফিসার যে স্পেয়ার করেছেন তালিকা দেন। 1 এসআইআর আটকাতে গেছিলেন, আটকাতে পারেননি। 2 মাইক্রো অবজারভারের ইস্যু তুলেছিলেন, এতে উনি নিজে ফাঁসবেন, ওনার সরকার ফাঁসবে, কারণ উনি গাইডলাইন অনুযায়ী ইআরও দেননি WBCS এবং IAS অফিসারদের। তৃতীয়, উনি আধার নিয়ে বলতে গেছিলেন, কারণ উনি উনার সরকার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আধার কার্ড বানিয়ে দিয়েছেন ভোট ব্যাংক তৈরি করার জন্য, যা নিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে ওটা সেপারেট ইস্যু। বিরোধীদের এই কটাক্ষের মাঝেই মমতার সওয়াল নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পয়েন্টে তুলে ধরেছেন তাতে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে, গুরুত্ব দিয়েছে, নির্বাচন কমিশনকে নোটিশ দিয়েছে। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে বাংলার শাসক শিবির। চূড়ান্ত হতাশা থেকে সম্পূর্ণ বিভ্রান্তিকর কথা বলছেন। এসআইআর এর বিরোধিতা কেউ করেনি, সেখানেই দিশাহীন, অবসাদগ্রস্ত, হতাশ বিরোধী দলনেতা সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বেশ করেছে, তার জন্য জেনুইন নাগরিকদের যে নাম কাটা হচ্ছে সেটা লজ্জা করে না? তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াই যত না রাজনীতি, তার থেকে বেশি বাংলার মানুষকে তার নিজের অধিকারটা যাতে থাকে। অমর্ত্য সেনকে নোটিশ, লজ্জা করে না? বিকৃত রুচির পরিচয় দেবেন। বাংলার মানুষ চিনে রাখবে যে বাংলার টালির ঘরের বাসিন্দা, হাওয়াই চপ্পল পরা এক মহিলা বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে সওয়াল করে নিজের লজিকে কনভিন্স করিয়ে হস্তক্ষেপ করে এনেছে। সেই সময় এই সিপিএম, এই বিজেপি আর কিছু দলের নেতারা কুরুচিকর আক্রমণ করে যাচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন এর ভিডিও এখন অ্যাভেলেবেল। না, রাজনৈতিকভাবে কি তাৎপর্যপূর্ণ সেটার থেকেও বেশি হচ্ছে সাধারণ মানুষের কথা বলেছেন উনি। ওখানে গিয়ে কিন্তু বলেছেন যে আমি কিন্তু পলিটিক্যাল পার্টি, আমার পার্টির হয়ে বলতে আসিনি। এবং সবচেয়ে বড় কথা, কত সুন্দরভাবে তিনি মানুষের যে কথা সেই কথাগুলো ব্যাখ্যা করেছেন। মানুষের কিসের জন্য অসুবিধে, কি কাজগুলো করা হচ্ছে, কি কাজগুলো ইলেকশন কমিশনের পক্ষ থেকে করা হচ্ছে যেগুলো আইন বহির্ভূত, সেগুলো উনি বলেছেন। শাসক বিরোধী তরজা চলছেই। এসবের মাঝেই সকলের নজর সোমবারের শুনানির দিকে। শুনানি শেষে আদালতের তরফে নোটিশ জারি করার নির্দেশ দেওয়া হয়। নির্বাচন কমিশনকে আরও সংবেদনশীল হওয়ার এবং অপ্রয়োজনীয় নোটিশ এড়ানোর দিকেও নজর দিতে বলা হয়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।